তো এখন আমরা কথা বলবো এমন একটা ইভেন্ট নিয়ে যেটা কিন্তু ফিউচারে প্রচুর সিনেমা লেখা হবে, প্রচুর নভেল লেখা হবে। ওয়ার্ল্ড ওয়ার 3 ইনিশিয়াল স্টেজ। ওয়ার্ল্ড ওয়ার 3 কি আমরা ধাবমান আমাদের পুরো পৃথিবী, সেটা নিয়ে। হাই, আমি ধ্রুব, ওয়েলকাম টু ডয়ার রিভিউজ। লেটস স্টার্ট। ইসরায়েল হামাস রক্তক্ষয়ী যুদ্ধের ষষ্ঠ দিন। ইসরায়েলে নিহত 1200 পার, দুপক্ষে নিহত অন্তত 2200। মধ্যেই যুদ্ধের প্রথম দিনের ভিডিও প্রকাশ্যে এসেছে এই মুহূর্তে। কেন বললাম? দেখুন, ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর প্রচুর ডিরেক্টর এসেছে যারা ওয়ার্ল্ড ওয়ার 2 এর যন্ত্রণা নিয়ে, প্রচুর ইউরোপিয়ান ফ্রেঞ্চ নিউ ওয়েভ তৈরি হয়েছে, জার্মান এক্সপ্রেশনিজম তৈরি হয়েছে। এই সব ধরনের কিন্তু এই কোনো না কোনো ওয়ার থেকে ইন্সপায়ার। ঋত্বিক ঘটকের জীবনের পুরো সিনেমাই কিন্তু ওই দেশভাগের ওপর। তো বুঝতে পারছেন ওয়ার কতটা ইম্পর্টেন্ট, মানে ওয়ার্ল্ড জুড়ে কতটা ইমপ্লিকেশন রেখেছে। এবার আমি কথা বলছি ওয়ার্ল্ড ওয়ার 3 কি হতে পারে? সত্যি কিন্তু হতে পারে। দেখুন, পুরো পৃথিবী জুড়ে চারিদিকে যুদ্ধ হচ্ছে। আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধ, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ এখনো চলছে, 1 বছর হয়ে গেল। চায়না বলছে তাইওয়ানকে আক্রমণ করতে পারে। এবং এই সময়তে আরেকটা কনফ্লিক্ট চলছে, সেটা হচ্ছে ইসরায়েল আর প্যালেস্টাইনের কনফ্লিক্ট। এবার এটা কিন্তু খুবই কমপ্লেক্স একটা কনফ্লিক্ট। মানে আপনাকে যদি আমি 1 সেকেন্ডে বলে দিই যে কনফ্লিক্টটা কি, সেটা বলা সত্যি খুব কঠিন। তো আমি যদি রিসেন্ট যে ইভেন্টটা বলি সেটাকে আগে বলি, তারপর তার পাস্ট কনটেক্সটটাকে বলবো। তো রিসেন্ট 7 অক্টোবর সকালবেলাতে ইসরায়েলের উপর প্রচুর অনেক কটা মিসাইল এসে পড়ে এবং সন্ধ্যেবেলাতে আবার অনেক কটা মিসাইল এসে পড়ে। এবং আমরা জানি ইসরায়েলের কাছে একটা খুব ভালো এবং পাওয়ারফুল এয়ার ডিফেন্স সিস্টেম আছে যার নাম হচ্ছে আয়রন ডোম, যেটা কিন্তু তাদেরকে বারবার রকেট অ্যাটাক থেকে বাঁচায়। কিন্তু এইবার যেহেতু 5000 রকেট এসেছিল, ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমও কিন্তু ফেল হয়ে যায় এবং 750 লোক মারা যায়, আহত হয় 2500-এরও বেশি। তার মধ্যে নেপালের দেখবেন 7 জন না 8 জন মারা গেছে, কয়েকজনকে ক্যাপচার করে নিয়েছে। তার মধ্যে আমাদের এশিয়ান কান্ট্রিরও কিন্তু অনেকজন আছে যারা ইসরায়েলে পড়তে গেছিল বা কোনো কাজের জন্য গেছিল, তারা কিন্তু ট্র্যাপ হয়ে গেছে। এবং এটা কে করেছে? সেটা হচ্ছে হামাস। হামাসের যদি অ্যারাবিক ফ্রেজের আমরা ইংলিশে মিনিং করি, সেটা হচ্ছে ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট। তো এই হামাস একটা টেররিস্ট অর্গানাইজেশন, যেটাকে আগে মিলিটেন্ট অর্গানাইজেশন বলা হতো। এবার সবাইকে টেররিস্ট অর্গানাইজেশন বলে না। ইউ মানে ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, অস্ট্রেলিয়া, এরকম কয়েকটা দেশ আছে, ইউকে, যারা এটাকে টেররিস্ট অর্গানাইজেশন বলে। চায়না, পাকিস্তান, এই ধরনের কয়েকটা দেশ আছে, রাশিয়া, যারা একে বলে জাস্ট এটা একটা লিবারেশন গ্রুপ যারা ইসরায়েল এগেনস্টে লড়ছে নিজেদের হকের জন্য। এবার কনটেক্সটটা দিতে হবে। আপনাদের স্ক্রিনে দেখছেন একটা ম্যাপ আসছে, এটা হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইনের ম্যাপ। মাঝখানে যে পোর্শনটা দেখছেন এটা হচ্ছে ইসরায়েল, আর দেখতে পাচ্ছেন দুদিকে আছে, একদিকে ওয়েস্ট ব্যাংক এবং তার পাশে সরু যে স্ট্রিপটা আছে সেটাকে গাজা পাট্টি বলে। এবার এই ওয়েস্ট ব্যাংক আর গাজা পাট্টি, এই দুটোকে নিয়ে কিন্তু প্যালেস্টাইন তৈরি হয়। আর এই প্যালেস্টাইন ওয়েস্ট ব্যাংকের কাছে একটা ছোট্ট জায়গা আছে যার নাম জেরুজালেম, যাকে নিয়ে এই সব ঝামেলা। জেরুজালেমের 3টে জাতি আছে, ইসলাম, খ্রিস্টান, ইহুদি। এই 3 জনের কিন্তু ইম্পর্টেন্ট একটা পীঠস্থান হচ্ছে এই জেরুজালেম। এই জেরুজালেমের যে একটা জায়গা আছে যেটাকে টেম্পল মাউন্ট বলা হয় বা হারাম আল শরীফ, এইখানেতে 3টি ইম্পর্টেন্ট ধর্মীয় জিনিস আছে। প্রথমেই বলি আল আস্ক মস্ক। এই মস্কটা কিন্তু ইসলামের ক্ষেত্রে মানে মক্কা মদিনার পর 3rd মোস্ট হোলিয়েস্ট প্লেস। এখান থেকে মুহাম্মদ স্বর্গে গেছিল। বরকা বলে একটা ক্রিয়েচার ছিল, তার পিঠে চড়ি কিন্তু সে স্বর্গে গেছিল। এবং এখানে তো ডোম অফ দ্য রক আছে, এটাও ইসলামদের খুব একটা পবিত্র জায়গা। তার পাশে ইহুদিদের জন্য যে ওয়ালটা আছে, এটা তাদের জন্য কিন্তু পৃথিবীর সব থেকে হোলি প্লেস। এই ওয়ালই ওরা টাচ করতে আসে, নানা রকম পৃথিবীর ইহুদিরা যায় জাস্ট এই ওয়ালটা টাচ করার জন্য। এবং এখান থেকে 2 কিলোমিটার দূরে একটা চার্চ আছে যেখানে জেসাস খ্রাইস্টকে ক্রুসিফাইড করা হয়েছিল এবং সেখান থেকে সে কিন্তু রেজারেক্ট হয়, তার পুনর্জন্ম। তার নাম হচ্ছে চার্চ অফ দি হোলি সেপালকার। তো আপনি বুঝতে পারছেন যে যত কটা আব্রাহামিক রিলিজিয়ান আছে ফেমাস, ইসলাম, ইহুদি বা বলতে পারেন খ্রিস্টান, এই 3টেরই কিন্তু ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই জেরুজালেম। আর এই জেরুজালেমকে কে কন্ট্রোল করবে সেটা হিস্ট্রি থেকে প্রচুর ফাইট হয়ে আসে। প্রথম যখন হয় কিং সোলোমনের টাইমে 1950 বিসিতে, সেই টাইমে কিন্তু ইহুদিরা ছিল, তারপর নানা রকম এম্পায়ার আছে, ইসলামরা আছে, খ্রিস্টান আছে, রোমান এম্পায়ার আছে, তারপর থেকে ইহুদি নিধন আমরা 1700-1800 শতাব্দীতে দেখতে পেয়েছি। ইহুদিদের উপর কিরকম অত্যাচার করা হতো, হিটলার কিভাবে খুঁজে খুঁজে ইহুদিদেরকে মারতো। এবং সেইখান থেকে জায়োনিজম বলে একটা মুভমেন্টটা স্টার্ট হয়। জায়োনিজম মুভমেন্টের মেন ছিল যে আমরা নিজেদের যে প্রথম স্থল মানে ইসরায়েল এখন আমরা বা জেরুজালেম, ওইখানতে আমরা ফিরে যাব এবং প্রত্যেক যারা পুরো পৃথিবী জুড়ে যত ইহুদি আছে তাদের ওটা বাসস্থান, তো আমরা সবাই ওখানে একজোট হয়ে থাকবো। কারণ ওই টাইমেতে মানে 18th-19th সেঞ্চুরিতে বিভৎস বর্বরতা দেখানো হতো, খ্রিস্টানরা দেখাতো বা ইসলাম যে ধর্ম, সবাই কিন্তু ইহুদিদের প্রতি একটা হিংসা, ঘৃণা, এই ধরনের জিনিস দেখাতো। এবং হিটলারের কেস তো আপনি জানেন যে কিভাবে তারা খুঁজে খুঁজে ইহুদিদেরকে মারতো। এইবার আসি যে ইহুদিরা কোথায় গেল, সেটা গেল প্যালেস্টাইনের দেশে। প্যালেস্টাইনের লোকগুলোকে সরিয়ে তারা বসবাস করতে থাকলো এবং ব্রিটেন ওটাতে হেল্প করেছিল। এবং কনস্ট্যান্ট ইহুদি বাড়তে 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 প্যালেস্টাইন মানে যারা ওখানকার আদিবাসী তাদেরকে উচ্ছেদ করতে লাগলো এবং তারা নিজেদের ঘর বানাতে লাগলো। প্যালেস্টাইন আস্তে আস্তে ইসরায়েল হয়ে উঠলো এবং যারা সেখানকার লোক মানে অ্যাকচুয়ালি আরবস যারা, তারা কিন্তু ওখানে বেদখল হতে থাকলো নিজের ঘর থেকে। এবার সমস্যাটা কি, আপনার ঘর থেকে যখন আপনাকে তুলে দেওয়া হবে আপনি নিশ্চয়ই ফাইট করবেন। তো সেই প্যালেস্টাইনরা কিন্তু ফাইট করতে শুরু করে। এরকম হিস্ট্রিতে প্রচুর ফাইট হচ্ছে। 1948 একটা খুব বড় ফাইট হয়েছিল। ইয়ম কিপুর বলে একটা ফাইট আছে যেটা 1973 মানে 67 থেকে শুরু করে 73-তে হয়েছিল। ইয়ম কিপুর ওয়ারটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার, যেখানে সিরিয়া আর ইজিপ্ট একসাথে ইসরায়েলকে অ্যাটাক করে এবং ইসরায়েল প্রচুর মানে প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংকের এবং এদিকে
এই গাজাপাটি প্রচুর জায়গা কিন্তু নিজের দখলে করে নেয় যুদ্ধ করে, এবং তারপর আবার ইউএন ইন্টারভেনশন করে এবং সেই জায়গাগুলো ছেড়ে দেয়। তো এইখান থেকে কনস্ট্যান্ট প্যালেস্টাইন আর ইসরায়েলের মধ্যে ঝামেলা চলতেই থাকছে। এইবার বলি যে 1987 একটা অর্গানাইজেশন তৈরি হয় যার নাম হামাস। তার আগে কিন্তু প্যালেস্টাইনকে কন্ট্রোল করে আসছে পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। পিএলও কে প্রচুর জন বলে খুব সফট, তারা নাকি প্যালেস্টাইনের লোকদের জন্য লড়তে পারছে না। তখন হামাস বলে একটা মিলিটেন্ট গ্রুপ তৈরি হয়, তারা বলে যে আমরা প্যালেস্টাইনের লোকগুলোকে স্বাধীনতা দেবো এবং ইসরায়েল নামের যে দেশটা তার একবারে মানে নিশ্চিহ্ন করে দেবো, ইসরায়েল বলে কিছু থাকবে না, থাকবে শুধু প্যালেস্টাইন বলে। হামাস কোন জায়গাটা কন্ট্রোল করে সেটা এই গাজাপাট্টি যে পার্টে দেখালাম, এই গাজাপাট্টিতে থাকে হামাসের মানে এরিয়া। আর ওয়েস্ট ব্যাংক যেটা সেটা কিন্তু পিএলও বা ফাতে, ওখানকার ফাতে পার্টিটাই কিন্তু ওয়েস্ট ব্যাংককে কন্ট্রোল করে। মজা হচ্ছে যে যত মানে মিসাইলের অ্যাটাকগুলো ইসরায়েলের উপর হয় সেটা কিন্তু ওয়েস্ট ব্যাংক থেকে হয় না, সেটা কিন্তু গাজাপাট্টি থেকে হয়। এবং রিসেন্ট যে অ্যাটাকটা হয়েছে সেটাও কিন্তু গাজাপাট্টি থেকেই হামাস করেছে। হামাসের এই অপারেশনটার নাম ছিল আল আস্ক স্টর্ম বা আল আস্ক ফ্লাড। তো ওদের এই উদ্দেশ্য ছিল জল, স্থল এবং আকাশ, এই তিনটে জায়গা থেকে একসাথে অ্যাটাক করা। তো আপনি অনেক ভিডিওতে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে আকাশ থেকে প্যারাগ্লাইডিং করে একটা মিউজিক ফেস্টিভ্যালে প্রচুর লোকজন নামছে এবং টাইট শুট করে কিল করছে, তারপর মহিলাদেরকে ধরে অত্যাচার করা হচ্ছে, তারপর নেকেড প্যারেড করানো হচ্ছে, খুবই জঘন্য ধরনের কাজ করা হয়েছে। তো আপনাকে এটা বুঝতে হবে যে হামাস নিজেকে কি বলে যে বিপ্লবী, তারা তাদেরকে আজাদি বা ফ্রিডম দিতে চায়, কিন্তু সমস্যাটা কোথায়? এবার যদি সরদার উধাম আপনারা কেউ দেখে থাকেন তো সেইখানে তো ভগৎ সিং এর খুব একটা ইম্পর্টেন্ট কথা আছে, টেররিস্ট আর ফ্রিডম ফাইটার বা বিপ্লবীদের মধ্যে তফাৎ কোথায়, যে সেখানে ভগৎ সিং বলছে যে বিপ্লবীরা কিন্তু কোনো স্বার্থে, নিজের কোনো স্বার্থ থাকে না, তারা কিন্তু একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য কোনো কাজ করে এবং তারা নিজের দেশের জন্য, নিজের জায়গার জন্য নিজের প্রাণ দান করে এবং তারা কিন্তু একটা মোরাল কোড থাকে তাদের মধ্যে, কিন্তু শিশু, মহিলা মানে যারা সমাজের শোষিত সেই লোকজনদের উপর, মানে সেই কমিউনিটির উপর কিন্তু তাদের একটা ভালোবাসা থাকে, তাদের জন্য তারা ফাইট করে। কখনো ওমেনকে নেকেড প্যারেড করানো, শিশুদের উপর বর্বরতা করা বা ওমেনদের রেপ করা, এই ধরনের কিন্তু কোনো জায়গায় আজ পর্যন্ত কোনো বিপ্লবী করেনি। তো এই কারণেই হামাস একটা কোনো মাসিহা নয়, হামাস হচ্ছে একটা টেররিস্ট অর্গানাইজেশন। এবার আপনি বলবেন কি আমি কি ইসরায়েলকে সাপোর্ট করছি? নো, আই এম নট সাপোর্টিং ইসরায়েল। হামাস যে কাজটা করেছে তার একটা রিজন দিয়েছে নাকি ইসরায়েল আলাস্ক মস্কে যখন ইসরায়েলেরই মানে সেনারা কন্ট্রোল করে, তারা মাঝে মাঝে আলাস্ক মস্কে ঢুকে প্যালেস্টাইনের লোকজনদেরকে মারে। সেখানে ইসরায়েল কি রিজন দেয় যে নাকি আলাস্ক মস্কের ভেতর থেকে লোকজন তাদেরকে পাথর ছোড়ে। এইবার এই আস ভার্সেস দেম, যে ওরা এই করেছে তাই আমরা এই করেছি, আমরা এই করেছি তাই ওরা এই করেছে। ইসরায়েল বলে যে আরব অ্যাটাক করেছিল বলে আমরা জায়গা কবজা করেছিলাম, আরব বলে যে আমাদেরই তো জায়গা ছিল, ইসরায়েল কেন এখানে, মানে ইহুদিরা কেন এখানে এসছে। এইটা তো চলতেই থাকবে, এটা খুবই কমপ্লিকেটেড যে কে ঠিক কে ভুল। কিন্তু টেরোরিজমকে আমরা কখনোই সাপোর্ট করতে পারি না, যে সাধারণ শিশুর হত্যা, নারী হত্যা বা সকালবেলা সাধারণ মানুষের হত্যা। আপনি সোশ্যাল মিডিয়া থেকে হ্যাশট্যাগ ফর ইসরায়েল, হ্যাশট্যাগ ফর প্যালেস্টাইন কোন একটা পার্ট নিতেই পারেন, কিন্তু আপনাকে প্রথমেই বুঝতে হবে যে ওয়ার কিন্তু কখনো আপনার মুখ দেখে, আপনার জাতি দেখে, কোনো বোম কিন্তু আপনাকে বিভেদ করে না। বোম ফাটলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মারা যায়। তো হামাস যেটা করেছে সেটা একটা টেরোরিস্ট অ্যাক্টিভিটি। কিন্তু তার আগে ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনদের ওয়েস্ট ব্যাংকে যেভাবে জায়গাগুলো কবজা করছিল সেটাও কিন্তু সেমি টেরোরিস্ট অ্যাক্টিভিটি। এবার আমাদের দায়িত্ব হচ্ছে এই ধরনের ইনফরমেশন ওয়ার্ল্ডে যে যে ঝামেলাগুলো হচ্ছে সেগুলো আপনাদের সামনে পৌঁছে দেওয়া। এবার আপনি ভাববেন যে মোসাদের নাম শুনেছেন, যেটা ইসরায়েলের ওয়ান অফ দ্য মোস্ট মানে পাওয়ারফুল এজেন্সি, যেমন আমাদের র আছে, ইউএস এর সিআইএ আছে। তো ব্যাপার হচ্ছে তারা মোসাদ কি করে কেন কিছু জানতে পারলো না? তো এইখানে তো একটা গেম আছে, ভালো করে ভেবে দেখুন। হামাস কেন এত বড় অ্যাটাক 7 অক্টোবর 2023 তে করলো? তার আগে করতে পারতো, তার পরে করতে পারতো। এইখানে স্টোরিটা হচ্ছে ইসরায়েলের সাথে সৌদি আরবিয়ার একটা প্যাক্ট হতে যাচ্ছিল, নর্মালাইজেশন প্যাক্ট। প্রথমবার মানে সৌদি আরবের মতো একটা মুসলিম কান্ট্রি ইহুদি কান্ট্রির সাথে সমঝোতা করতে যাচ্ছে। কার জন্য? আর এই মিডিল ম্যানে আছে ইউএসএ। আর ইউএসএ এটা কেন করছে? ইউএসএ তার নিজের কিছু স্বার্থ আছে, কিন্তু সৌদি আরবিয়া কেন করছে? সৌদি আরবিয়ার সাথে ইরান আর কাতারের একটা ঝামেলা চলছে যে মুসলিম ওয়ার্ল্ডকে রুল করবে কোন কান্ট্রি। সৌদি আরবিয়া এতদিন রুলার ছিল, কিন্তু কাতার আর ইরান তাকে চ্যালেঞ্জ করছে। এবার সৌদি আরবিয়া ইউএসএ কে বলেছে যে আমার সাথে যদি কারো ফাইট হয় তুমি কি আমাকে বাঁচাতে আসবে? তুমি যদি আমাকে ফুল প্রোটেকশন দাও তাহলে আমি তোমার কথা মতো ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো করে নেবো। এবং এখানে ভারতেরও একটা খুব ভালো অ্যাঙ্গেল আছে। ভারত সৌদি আরবিয়া এবং ইসরায়েলের থ্রুতে আইএমইসি বলে একটা করিডোর বানাচ্ছিল, ইন্ডিয়ান মিডল ইস্ট ইউরোপ করিডোর, আইমেক করিডোর। এখানে কিন্তু মিডল ইস্টেরও যেমন কতটা ইম্পর্টেন্ট পার্ট আছে সৌদি আরবেরও, সেরকম ইসরায়েলেরও কিন্তু ইম্পর্টেন্ট পার্ট আছে। অ্যাটাকটার জন্য কি হলো, সৌদি আরবকে ওআইসির হয়ে মানে অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশনের হয়ে কথা বলতে হবে। ইসরায়েলের সাথে সৌদি আরবের সম্পর্কটা খারাপ হয়ে গেল, তাহলে সৌদি আরবিয়ার সাথে আমেরিকার কোনো চুক্তি হবে না, কোনো ডিফেন্স চুক্তি হবে না। তাহলে ফায়দা কার? রাশিয়ার, ফায়দা কার? ইরানের। আর ইরান কিন্তু হামাসকে প্রচুর রকেট এবং টাকা পয়সা এমনি প্রদান করতে থাকে, রাশিয়া করতে থাকে। এবং ইরানের আরেকটা গ্রুপ এরকম হামাসের মতো তৈরি করেছে হেজবুল্লাহ। হেজবুল্লাহ কিন্তু ইসরায়েলে কনস্ট্যান্টলি অ্যাটাক করে চলেছে। তো ইসরায়েলের কাছে এখন দুটো যুদ্ধ, হেজবুল্লাহকে থামানো, হামাসকে থামানো। কিন্তু প্রবলেম হচ্ছে সেখানে যদি সাধারণ মানুষ খুব বেশি মারা যায় তাহলে কিন্তু সমস্যা হবে। ইউএস এর যে গ্র্যান্ড স্কিম সেটা পালন হবে না, এবং ভারতেরও কিন্তু জিও পলিটিক্যালি প্রচুর ক্ষতি হবে। এবং এখান থেকে ফিউচারে দেখবেন প্রচুর সিনেমা হবে এবং প্রচুর যে ফিউচার ইভেন্টগুলো হচ্ছে সেখান থেকে ইন্সপায়ার হয়ে প্রচুর নভেল লেখা হবে, এসপিওনাজ, থ্রিলার লেখা হবে, এবং ফিউচারে আমরা অনেক সিনেমা, লিটারেচার দেখতে পাবো। তো এই ছিল আমাদের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনার যদি কিছু হেল্প হয়, আপনার যদি কিছু শিক্ষা হয়, আপনার যদি ভালো লাগে যে এটা বেশ ইনফরমেটিভ ছিল, তাহলে কমেন্ট করে জানাতে পারেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।